এই কুয়ালালামপুরেই ২০১৫ সালে নির্বাসিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। পুত্রজায়ার পেটদানা পুত্রের আকাশ তখন ভোরের সোনালী আলোয় উদ্ভাসিত। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লাল গালিচা মারিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে করমর্দন করতে হাত বাড়িয়ে দিলেন, তখন সেখানে কেবল দুই দেশের সরকার প্রধানের আনুষ্ঠানিক প্রটোকল পালিত হচ্ছিল না, বরং রচিত হচ্ছিল ইতিহাসের এক অমোঘ প্রতিশোধ ও প্রাপ্তির আখ্যান। যে শহরটি একসময় এক পরিবার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, আজ সেই শহরই রাষ্ট্রীয় সম্মানের সর্বোচ্চ অর্ঘ্য দিয়ে যেন এক বিষাদগ্রস্ত ক্ষতে পরম মমতায় প্রলেপ দিল। তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম, এই দুই নেতার রাজনৈতিক জীবনের আখ্যান যেন একই সুতোয় গাঁথা। দুজনেই নিজ দেশে এক সময়কার বরপুত্র ছিলেন এবং ঠিক সেই জনপ্রিয়তার কারণেই তৎকালীন শাসক গোষ্ঠীর চরম রোষানলে পড়েন। আনোয়ার ইব্রাহিমকে দীর্ঘ সময় কারা অন্তরালে কাটাতে হয়েছে, সহ্য করতে হয়েছে শারীরিক নির্যাতন। অন্যদিকে তারেক রহমানকেও ২০০৭ সালের 1/11 পরবর্তী সময়ে কারাতল্লায় অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন এবং কয়েক দশকের লড়াই শেষে আনোয়ার ইব্রাহিমের ক্ষমতায় আসীন হওয়া বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বিরল সমান্তরাল বিজয়। দুই নেতার এই পুনরুত্থানের নেপথ্যে ছিলেন দুজন অকুতোভয় নারী, ডক্টর জুবাইদা রহমান এবং দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। পেশায় চিকিৎসক এই দুই মহিয়সী নারী কেবল জীবনসঙ্গিনী হিসেবে নয়, বরং চরম বিপদের দিনে দলের হাল ধরে এবং আইনি ও মানসিক লড়াইয়ের ঢাল হয়ে দাঁড়িয়ে থেকেছেন। পুত্রজায়ার এই সকালে তাদের উপস্থিতি ছিল রাজনৈতিক দহন পার হওয়া এক মানবিক বিজয়ের প্রতীক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরটি ছিল আবেগঘন। এই কুয়ালালামপুরেই ২০১৫ সালে নির্বাসিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। যে শহর ভাইয়ের মরদেহ উপহার দিয়েছিল, আজ সেই শহরই তাকে দিচ্ছে বিরল রাষ্ট্রীয় সংবর্ধনা। ঢাকার নীতি নির্ধারকেরা সুচিন্তিতভাবেই দিল্লি বা বেইজিংকে ছাপিয়ে কুয়ালালামপুরকে প্রথম বিদেশি সফরের জন্য বেছে নিয়েছেন। এটি কেবল একটি লুক ইস্ট পলিসি নয়, বরং আঞ্চলিক ভূরাজনীতিতে ভারত ও চীনের প্রতিযোগিতার মাঝে একটি কৌশলী বাফার অংশীদারিত্ব তৈরির দূরদর্শী পদক্ষেপ। বিগত কয়েক দশক ধরে ঢাকা কুয়ালালামপুর সম্পর্কটি ছিল কেবল সস্তা শ্রম রপ্তানির এক সংকীর্ণ গণ্ডিতে বন্দী। বাংলাদেশ ছিল অদক্ষ শ্রমের যোগানদাতা আর মালয়েশিয়া তার ভোক্তা। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটি সেই সেকেলে মডেলকে ভেঙে চুরমার করার বার্তা দিয়েছে। বর্তমান বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেমিকন্ডাক্টর এবং ডেটা সেন্টারের চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশ মালয়েশিয়ার সাথে এক নতুন যৌথ সমৃদ্ধির ব্লুপ্রিন্ট তৈরি করতে চায়। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আজ বাংলাদেশি শিক্ষার্থীরা টিউশন ফি আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। দেশটির শীর্ষ গবেষক ও বিজ্ঞানীদের একটি বড় অংশ এখন বাংলাদেশি। এমনকি সেমিকন্ডাক্টর হাব হিসেবে খ্যাত মালয়েশিয়ার চিপ প্যাকেজিং শিল্পে বাংলাদেশের দক্ষ প্রকৌশলীদের যুক্ত করার এখনই সময়। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ট্যালেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক যদি বাস্তবায়িত হয়, তবে আগামী ১০ বছরে ৩০,০০০ বাংলাদেশি টেকনিশিয়ান মালয়েশিয়ার হাইটেক শিল্পে কাজ করে প্রায় $10 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। এটি কেবল ব্রেন ড্রেন নয়, বরং ব্রেন সার্কুলেশন। এর মাধ্যমে বাংলাদেশের মাটিতে নিজস্ব সেমিকন্ডাক্ট ইকোসিস্টেম গড়ার ভিত্তি হবে। পূর্ব এশিয়ার অর্থনৈতিক উত্থানের মূল মন্ত্র ছিল মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের এই দ্বিপাক্ষীয় বৈঠক কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং দুই মজলুম জননেতার রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি। মালয়েশিয়ার পরিপক্ক প্রযুক্তিগত অভিজ্ঞতা আর বাংলাদেশের ক্রমবর্ধমান তরুণ প্রজন্মের মেধার মেলবন্ধন যদি সঠিকভাবে সম্পন্ন হয়, তবে তা দক্ষিণ পূর্ব এশিয়ার এক নতুন অর্থনৈতিক শক্তির উদয় ঘটাবে। ইতিহাস সবসময় নিজেদের সংশোধন করে না, তবে যখন করে তখন তা পরম তৃপ্তি দেয়। পুত্রজায়ার সেই সকালে দুই নেতার করমর্দন সাক্ষ্য দিচ্ছে যে অত্যাচার এবং নির্বাসন সত্যকে সাময়িকভাবে দমিয়ে রাখতে পারলেও ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারে না।